মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে চরম উত্তেজনা তা কিন্তু এখন আর কোনো লুকোচুরি বা ছায়াযুদ্ধের পর্যায়ে নেই। এই সংঘাত এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যা থেকে একটা বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন অনেকে। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই জটিল পরিস্থিতির আসল কারণগুলো কি কি। তো যে প্রশ্নটা এখন সবার মাথায় ঘুরছে, ইরান আর ইসরায়েলের মধ্যে এতদিনের যে ছায়াযুদ্ধ চলছিল সেটা কি অবশেষে সরাসরি সংঘাতের রূপ নিল? মনে হচ্ছে উত্তরটা হ্যাঁ। চলুন এই ব্যাপারটাই আজ বিশ্লেষণ করা যাক। একটা কথা কিন্তু একদম পরিষ্কার, মধ্যপ্রাচ্যে এতদিন ধরে চলে আসার সংঘাতের পুরনো নিয়মগুলো আর খাটছে না। ইরান আর ইসরায়েল যেন একটা নতুন খেলার মাঠে নেমেছে, যা নিয়মকানুন একদমই আলাদা, এবং এর পরিণতি যে কি হতে পারে তা পুরো বিশ্বের জন্যই একটা বড় চিন্তার কারণ। প্রথম পর্বেই আমরা দেখব কিভাবে এই লড়াইটা ছায়াযুদ্ধ থেকে সরে এসে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে সরাসরি হামলার পর্যায়ে চলে গেল। বিশেষ করে ২০২৪ সালের পর থেকে যে ঘটনাগুলো ঘটছে আর ২০২৬ সাল নাগাদ পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেই ধারণাগুলো সত্যি বেশ উদ্বেগজনক। মানে এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন। আগে এই লড়াইটা হতো লেবাননের হিজবুল্লাহর মতো বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে। এতে দেশ দুটো সরাসরি দায় এড়িয়ে যেতে পারত, কিন্তু এখন তারা একে অপরের মাটিতে সরাসরি মিসাইল হামলা চালাচ্ছে। এটা একটা নতুন এবং ভয়ঙ্কর বাস্তবতা। কিন্তু এই সব কিছুর আগে একটা মূল প্রশ্ন তো থেকেই যায়, তাই না? ইরান কেন এত গুরুত্বপূর্ণ? কিভাবে তাদের একটা ছোট্ট পদক্ষেপও পুরো বিশ্বের রাজনীতি আর অর্থনীতিতে এমন তোলপাড় ফেলে দিতে পারে? ইরানের শক্তিটা আসলে তিনটে মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এক, তাদের অর্থনৈতিক শক্তি, যা মূলত তেল আর তাদের কৌশলগত অবস্থানের ওপর নির্ভরশীল। দুই, তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব, বিশেষ করে তাদের প্রক্সি নেটওয়ার্ক। আর তিন, শিয়া মুসলিম বিশ্বের নেতা হিসেবে তাদের ধর্মীয় কর্তৃত্ব। ভাবা যায়, সারা পৃথিবীর মোট তেলের প্রায় 1/5 অর্থাৎ 22% যায় ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী দিয়ে। এর মানে হল, ইরান যদি চায় তাহলে এক মুহূর্তে বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থায় একটা বড় ধাক্কা দিতে পারে। এই ক্ষমতাটাই তাদের হাতে একটা বিশাল অর্থনৈতিক অস্ত্র তুলে দিয়েছে। আর দ্বিতীয় যে জিনিসটা ইরানকে এত শক্তিশালী করে তোলে সেটা হলো তাদের প্রক্সি নেটওয়ার্ক, যা প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত। হিজবুল্লাহ, হামাস বা ইয়েমেনের হুথিদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরান অর্থ আর অস্ত্র দিয়ে সাহায্য করে। এদের ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিজেদের প্রভাব ধরে রাখে এবং শত্রুদের ব্যতিব্যস্ত রাখে। আচ্ছা, আজকের এই যে পরিস্থিতি, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে দশকের পর দশক ধরে জমে থাকা অবিশ্বাস আর শত্রুতার এক লম্বা ইতিহাস। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হয়। এরপর থেকেই সে দেশের শাসকরা যুক্তরাষ্ট্রকে বড় শয়তান আর ইসরায়েলকে ছোট শয়তান বলে আখ্যা দিতে শুরু করে। এই যে বিপ্লবী রেটরিক, এটা শুধু কথার কথা ছিল না, এটা তাদের পুরো ফরেন পলিসির মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। এই অবিশ্বাসের শুরুটা কিন্তু সেই ১৯৫৩ সাল থেকে, যখন আমেরিকা আর ব্রিটেনের মদদে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর এলো ১৯৭৯-র বিপ্লব আর মার্কিন দূতাবাসের সেই বিখ্যাত জিম্মি সংকট, যা দুই দেশের সম্পর্ককে চিরদিনের জন্য নষ্ট করে দেয়। আর ২০০২ সাল থেকে এই শত্রুতার আগুনে নতুন করে ঘি ঢালে ইরানের পারমাণবিক কর্মসূচি। আর এখন আমরা আসছি এই পুরো সংঘাতের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়, আর সেটা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। এই একটা ইস্যুই পুরো পরিস্থিতিকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে যে কোনো সময় একটা বড়সড় বিস্ফোরণ ঘটতে পারে। দেখুন, ইসরায়েলের জন্য ইরানের হাতে একটা পারমাণবিক বোমা থাকাটা কোনো সাধারণ হুমকি না। এটা তাদের কাছে নিজেদের অস্তিত্বের সংকট, এক্সিস্টেন্সিয়াল থ্রেট যাকে বলে। এই কারণে এই বিষয়টা নিয়ে তারা কোনো রকম আপোষ করতেই রাজি নয়। তারা যে কোনো মূল্যে এটা আটকাতে চায়। ব্যাপারটা হচ্ছে, বোমা বানাতে লাগে ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান কিন্তু এর মধ্যেই ৬০% পর্যন্ত পৌঁছে গেছে। আর টেকনিক্যালি বলতে গেলে ৬০ থেকে ৯০-এ যাওয়াটা খুব বেশি কঠিন কিছু না, শুধু সময়ের ব্যাপার। এই পরিসংখ্যানটাই ইসরায়েল আর পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাহলে এই হুমকি ঠেকাতে আমেরিকা বা ইসরায়েল কি করতে পারে? অনেক বিশেষজ্ঞই মনে করছেন ২০২৬ সালের মধ্যে তারা হয়তো অপারেশন জেনেসিসের মতো বড় আকারের কোনো বিমান হামলা চালাতে পারে। তাদের লক্ষ্য হবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া। আর যদি সত্যি এমন কিছু হয়, তাহলে এই ছায়াযুদ্ধ একটা সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে। অনেকেই ভাবতে পারেন যে এই লড়াই তো হচ্ছে মধ্যপ্রাচ্যে, আমাদের এখানে এর কী প্রভাব? কিন্তু সত্যিটা হলো, এর প্রভাব কিন্তু আমাদের সবার জীবনেই পড়ছে, বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে। এই সংঘাতের জেরে কি হয়েছে দেখুন।
বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $80 থেকে বেড়ে প্রায় $140 হয়ে গেছে, প্রায় দ্বিগুণ। আর এর মানে কি? এর মানে হলো যাতায়াত খরচ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের সবকিছুর দাম বাড়ছে, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিচ্ছে। আর ইরানের নিজের অবস্থা, তাদের অর্থনীতি বলতে গেলে ভেঙে পড়েছে। ভাবুন, মাত্র 1 বছরে তাদের নিজেদের মুদ্রার দাম অর্থাৎ রিয়ালের মান 80%-এরও বেশি পড়ে গেছে। এর ফলে দেশের সাধারণ মানুষের জীবন যে কী ভয়াবহ অবস্থায় পড়েছে তা সহজেই বোঝা যায়। এই অর্থনৈতিক চাপটা কিন্তু সরকারের ওপরেও হিউজ প্রেশার তৈরি করছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমরা কি আসলেই মধ্যপ্রাচ্যে ক্ষমতার এক নতুন বিন্যাস বা মেরুকরণ দেখতে চলেছি? এই যে সরাসরি সংঘাতের খেলা শুরু হলো, এটা কি বিশ্ব রাজনীতিকে আরও অনিশ্চিত, আরও বিপজ্জনক একটা ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।